নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অঙ্গ তাবিজ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প অঙ্গ তাবিজ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। রফিকুলের বউটা বছর বিয়ানে। বিয়ের 7 বছরের মাথায় 6টা ছেলেপুলে, 5খানা মেয়ে, একটা ছেলে। আর এই ছেলে হওয়ার পর রফিকুলের আনন্দ আর ধরে না। জেলে পাড়ায় বসবাসকারী রফিকুল আর তার স্ত্রী পদ্মা, এরা 2জন দম্পতি সর্বাধিক সন্তানের অধিকারী। স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে দিদিমণি মাস আনতে আসে। এই তো এইবারও এসে দিদিমণি নিজেই প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন যখন পদ্মা ওনার সামনে অজ্ঞান হয়ে গিয়েছিল। রফিকুল বলে, তুই কি বছর বিয়ানে যাস? তোর বউটার শরীরের প্রতি বুঝি তোর নজর নাই? হাগে দিদি, একখানা পোলা হইলে আবার পোলা, 5খানা মাইয়া, বলি ওইগুলারে তুই মানুষ করতে পারবি? বলি মাইয়ার লগে কয় লাখ টাকা জমাইলি? হ্যাঁ, দাঁত বের করে হাসে রফিকুল, বলে সবই তো তেনার দান, কি কইরা না নিয়ে থাকতে পারি কন দিদি? তাই তো, না নিয়া কেমনে থাকবি? তিনি কইছেন সন্তান নিতে, তাই বলে এই কয় না এই বছর বছর নিতে। তগরে যে কি কইরা বোঝাই। ওফ, আর আমার এই সরকার কিনা পাঠাইছে এমন একখানা গ্রামে যে এখানে মানুষে পড়ালেখাই করতে জানে না। দে 1 গ্লাস জল দে দেখি। রফিকুল তার বড় মেয়েকে বলে, ও জুমা, যা না যা, মাসির লগে 1 গ্লাস পানি লইয়া আয়। হোমা, ওইটুকু মাইয়া পারবে? পারুম 5 বছর বয়স হয়েছে, বলি কেন পারুম না? বুঝতে পেরে যান স্বাস্থ্যকেন্দ্রের দিদি, বলেন, বুঝছি, তোর যদি এখন একখানা পোলা হয় তাহলে তোর হক গোল ভালোবাসা ওই পোলার লগেই যাবে। আর করিস না রফিকুল, এইখানেই ক্ষমা দে, নালে কিন্তু হাসপাতাল থেকে লোক ধইরা আইন না তোর বউয়ের গর্ভটি দিমু সিলাই কইরা। না না না, অমন কয়েন না, আমার ভুল হয়ে গেছে, আর করুন না, বলে সে। তবু দিদিমণির মনে যেন শান্তি আসে না। ইস পদ্মা, তোর শরম লাগে না? হ্যাঁ, 2 ভাগ কইরা বয়ের পাশে শুয়ে পড়িস, বাচ্চাগুলার দিকে চোখ দিস না কেন? হ্যাঁ, ওগুলার ভবিষ্যতের কথা তোর একটুও মনে হয় না? কি করুন দিদি, পুরুষ মানুষ সারাদিন খাইটা খুঁজতে আসে, অগর তো একটু ভালোবাসা লাগে। ভালোবাসা লাগে, তখন পেট চলে না, ভালোবাসা লাগে। বাচ্চাগুলারে স্কুলে ভর্তি করছস? আকাশ থেকে পড়ে পদ্মা। স্কুল? ত্রিসীমানায় কোথাও স্কুল নেই। প্রাইমারি বিদ্যালয় আছে বহু দূরে, সেখানে হেঁটে পৌঁছাতে গেলেই ঘন্টা 2 পথ। যাতায়াত করবে কে ওইটুকুটুকু ছেলে মেয়েদেরকে রেখে? তার উপরে সংসারের যাবতীয় কাজ, গরু মোষ গোয়াল সবই একার পদ্মার ঘাড়ে। 10 মাসের পোয়াতি হওয়া সত্ত্বেও পদ্মা ওই ভারী পেটটাকে নিয়ে ঠেলে ঠেলে কাজ করে। শ্বশুর শাশুড়ি সবাই আছে, কিন্তু বউ থাকতে শাশুড়ি বাড়ির কুটোটি কেন নাড়বে? এ তো আইন বিরুদ্ধ, তাই না? আইনে লেখা থাকলেও এ যেন সমাজ বিরুদ্ধ কাজ। স্বাস্থ্যকেন্দ্রে দিদিমণি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শ্বশুর মশাই ডাক দিলেন পদ্মার স্বামীকে, ওরফে এদিকে আয় দেখি। আব্বা কন? কই দিদিমণি কি কয়া গেল যে এইবারে ক্ষমা দিতে। আর না, বুঝছি, ওরা কি বুঝবে, একখানা পোলার কত দর। প্রথম সন্তান মাইয়া মানুষ হওয়া ভালা, তাই বইলা কি সব কটাই? শোন, আমি কইতাছি, বছর বিয়ানে হওয়া ভালো, এতে পেট ভালো থাকে, মাটি পরিষ্কার থাকে, বুঝলি? রফিকুল দাঁত বের করে হাসে। পাশে বসে রয়েছে রফিকুলের মা, বেজায় মোটা,
শরীরে হাজারো অসুখের অধিকারিণী, অথচ অর্থাব্যয়ে চিকিৎসা খুব একটা করতে পারে না রফিকুল। বসে বসে পান চিবোতে চিবোতে বৌমাকে ডাকলেন। বৌমা ওই পেটটি নিয়ে হাজির। উনি আর্জি করলেন, আমার সকাল থেকে একটা লুচি খাওয়ার বড্ড শখ হয়েছে বৌমা, দুটো ভাজা দাও দেখি। হ্যাঁ আম্মা দিতাছি। পদ্মা ওই পেট নিয়েই লুচি ভাজতে যায়, কিন্তু গিয়েই হয় বিপত্তি। ঘরে আটা ময়দা কিছুই তো নাই, কি দিয়া করুম। স্বামীকে এসে ইশারায় ডাকে। স্বামী কাছে আসতেই এত লজ্জা পদ্মার, যেন প্রথমবার স্বামীর চোখের দিকে চাইছে। বাপ রে বাপ। কি কইবা? কইতেছি একটু লুচি করুম, একটু ময়দা আর একটু আটা না দিবা। আমি এখন পারুম না, আমার এখন হইলে গিয়া যাওয়ানোর সময়। এমন সময় দিদিমণি আইসা কইরা দিল দেরি, এখন তুমি কইতেছো আমার এইসব কথা? হ্যাঁ, তুমি গেলই আসো, আমি এই অবস্থায় ওই বাস ধারের মধ্যে দিয়া যামু? আমার বুঝি গা সমসম করে না? রফিকুল সোহাগ করে বউয়ের দিকে আগিয়ে আসে। বউয়ের থুতনি ধরে বলে, আমার সোনামণির দেখা কে আসবে? বলা যায় যদি কোনো ভূত টুত মরণ। এই অবস্থায় কোনো ভূতে ধরে না। তুমি যাও গিয়া, আমি টাকা দিতেছি। বলে পকেট থেকে 100 টাকার একটা নোট বার করে স্ত্রীর হাতে দিয়ে সে বলে, এবার যাও দেখি সোনাময়িক কইরা, সবার জন্য কইরো, মায়েরাগুলোর জন্যও কইরো। মায়াগুলো না খায়া খায় শুকায়া গেছে। দেখতাছি আজকে একটু ভালো যদি মাছ পাই, একটু দুধ দি এখন মায়াগুলারে। দুধ দিই তো, 2 সের কইরা দুধ তোমার বাপে আর মায়ে খায়, আমার মায়াগুলা তো কিছুই পায় না। অমন কইরো না, এরপরে একখানা ছেলে বিয়াও, দেখবা তোমার সকলে কত ভালোবাসে। বলে পদ্মাকে আদর সোহাগে একটা চুমু দিয়ে যেই রফিকুল বেরোবে অমনি পদ্মা বলে, যাও দেহি, কোথায় কোথায় তোমার তো সোহাগ কেন উতলায় ওটি বুঝি না, বউ তো আমার একা নাই নাকি? বলে হাসে রফিকুল। যদি আমি মইরা যাই আবার বিয়া করবা নাকি? বল আইসা, তুই মরবি কেন? বলে রফিকুল। মরবে কেন, এমন কথা কেউ কয় নাকি? কওয়া যায় না। বিয়াইতে গিয়া যা কষ্ট হয়, কি জ্বালা হয়, পেটটারে মনে হয় ঠাইসা শুয়ে থাকি, উঠতে পারি না। রফিকুল স্ত্রীর কথায় কর্ণপাত করে না। সে বলে, মায়া মানুষের হয়তো হবেই, একটু সহ্য করতে হয়। বলেই সে চলে যায়। শোন, আমি একটু মুদি দোকানে যাইতাছি, তোরা বসে থাক। আমি যাবো মা? বড় মেয়েটি বলে, না তোমার আর গিয়া কাম নাই, বসে থাকো। টাকা নিয়ে যাবা, গিয়া আবার লজেন্স কিনে আসবা, আবার বেশি লজেন্স খাইলে দাঁতে পোকা হইব। আমা আমি যাইতাছি, বাচ্চাগুলা রেখো দেখা রাখো। যতই বলুক না কেন, ওই সবকটা মেয়ের ওপরে ঠাকুরদা বা ঠাকুমার খুব একটা কিন্তু টান নেই। ওদের টানই পদ্মার পেটের মধ্যে থাকা ওই অনাগত শিশুটিকে ঘিরে, যাতে সে একটি ছেলেই হয়। ছেলে না হলে যে বংশ থাকবে না। পদ্মা যখন ঘর থেকে বেরোয় তখন প্রায় ভর দুপুরের কাছাকাছি। এইখান থেকে বাজার বেশ খানিকটা দূরে। মনে মনে হিসাব করে পদ্মা, বাড়িতে সেদ্ধ ভাত রান্না করে রেখে এসেছে। খিদে পেলে ওর বড় মেয়েটাই পারবে সব সন্তানকে খাবারটা বেড়ে দিতে, এমনকি শ্বশুর শাশুড়িকেও। ওর যদি বাড়ি ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে যায়, তখন যেমন ভাবনা তেমন কাজ। বাড়ি ফিরতে ফিরতে সত্যিই বেলাই হয়ে যাচ্ছে। মাঝখানে আবার মুদি দোকানদারের বৌমার সাথে বেশ খানিকক্ষণ গল্প করে এসেছে পদ্মা। কি পদ্মা দিদি যে, আসো। কয় মাস? 9 মাস। ওমা, এই ভর মাসে কেউ বাইরে বুঝি? ভূত পেটে যদি ধরে? ধরবে না, আমারে কেউ ধরবে না, উনি কইছে। তোমার উনি বুঝি সব জানে। আরে কাশো বাও দিহি, ই বাবা খাইমা গেছো, একটু জল খাও। বলে 1 গ্লাস জল দেয় সেই বউটি। পদ্মা প্রথমে খেতে আপত্তি করে, পরে বলে, আমাকে দোকানের মাল খাও, সেবেলা যখন তোমার জাত যায় নাই, তখন আমার হাতে পানি খাইলেও তোমার কিচ্ছু হবে না। জল খেয়ে নেয় পদ্মা। বলে, আমি এখন যাই। ও শোনো দিদি, হাকো কইতাছে কি, আমাকে গ্রামের একেবারে শেষ প্রান্তে একখানা শ্মশান ঘাট আছে, ওখানে গেছো? ও বাবা, এই অবস্থায় শ্মশানে কেন যামু? ওইখানে একজন বাবা আছেন, যিনি কিনা তাবিজ কবজ দেন। তাবিজ? ওই তাবিজ লইয়া যাও তুমি একখানা, আমি কইতাছি, দেখবা তোমার ছেলে হবা নে। তাবিজ
জন্ডিস পড়লে ছেলে হয়? হ, আমারও তো হইছে। কই গেলি মদন, এদিকে আয় দেখি বাবা। বলে সেই বউটি নিজের ছোট্ট 4 বছরের ছেলেটিকে সম্বোধন করে। রোগা পটকা ছেলে, ফু দিলেই বাতাসে উড়ে যাবে। পরনে প্যান্ট নেই, ন্যাংটো অবস্থায় খেলা করছিল সে উঠোনে গ্রামের আর 5টা ছেলেপুলের সঙ্গে। তবে দেখতে বেশ সুন্দর, চনমনে ছোটাছুটি করে বেড়াচ্ছে। পদ্মার ছোট মেয়েটাও ঠিক এই বয়সী হবে, আর এইরকমই রোগা। কেমন যেন শরীরটা। পদ্মার 2 মেয়ে জমজ কি না। তোমার ছেলেটার শরীরটা এরকম রোগা কেন গো? খাওয়ান দাওয়ান করে না ঠিকঠাক, তাই? এই দেখো, আমার একবারে পোলা হয়েছে, তোমার মতো আর 7 বিয়ানোর ঝামেলা নাই। একবারে কাজ মিটা দিছি, আর দরকার নাই। অপারেশন করে নিছি স্বাস্থ্যকেন্দ্রে গিয়া। কও কি? অপারেশন করলে বুঝে স্বামীর লগে শোয়া যায়? ও, সব করা যায়। তোমার এসব কথা কে কইছে যে অপারেশন করলে শোয়া যায় না? সব করা যায়, শুধু অপারেশন করলে এইটুকু যে তোমার আর বাচ্চা বিয়াতে হবে না। সব হবে, অথচ বাচ্চা হবে না। এ আবার হয় নাকি? যদি যদি তিনি দেন তখন তো নিতেই হবে। আরে তিনি দেওয়ার আর পথ কই? আসল জায়গাটাই তো মুখ মারা। হাসে বলে সেই বউটি, কিন্তু পদ্মার মুখে হাসি আসে না, তার মুখে ভয়ের ছাপ। কারণ তার স্বামী তাকে বারবার বলেছে, পদ্মা, এই বাজান একখানা পোলাই হয়, এ আমি কয়া দিলাম। পোলা না হইলে কিন্তু আমার হাতে আর কিছু থাকবো না। এরপরে বাপ আমারে কইছে আরেকখানা হবে, আরেকখানা লাগবে। তখন কি করব? কিছুক্ষণ চুপ করে থেকে পদ্মা বলে, আমি যদি আজ যাই, আজ ফিরে আসতে পারবো? হ, পারবা। উনি তো বাড়ি নাই, থাকলে কইতাম সাইকেলে কইরা তো মানে নিয়ে যাইতে। তুমি একাই পারবা। আমি একা পারুম এই ভরপুয়াতি অবস্থায়? আরে কিচ্ছু হবে না, তুমি গিয়াই তো দেখো নে, জোর করে সেই বউটি। পদ্মা বলে, রান্নাঘরে কইরাই রাখাইছি, তাহলে একবারে তাবিজখানা লিয়া তারপরই না হয় ঘরে গিয়া স্নান টান করুম। হ তাই কইর। পদ্মা স্ত্রীলোকটির কথা মতো হাঁটতে থাকে। এক হাতে তার মুদিখানা বাজার, অন্য হাতে ফিরতি পয়সা। মাথার ওপরে সূর্যের প্রখর কিরণ একটু একটু করে ছায়া প্রদান করতে শুরু করেছে। শাড়ির আঁচল দিয়ে ঘামে ভেজা মুখটা মুছে নেয় পদ্মা। নিজের ছোটবেলার কথা মনে পড়ে। সেই কবে বিয়ে করে এই গ্রামে এসেছে, সেই আশাই আশা। আজ পর্যন্ত আর বাপের বাড়ির মুখ দর্শন করা হয়নি। বাপের বাড়িতে 5 দাদা আছে, 5 বৌদি আছে। কেউই এসে পদ্মার সন্তানগুলোকে নতুন বস্ত্র দিয়ে যায়নি, চোখের দেখাও দেখে যায়নি। হয়তো একটা ছেলে বিয়েবার জন্য। একটা ছেলে হয়ে গেলে সবার কাছে পদ্মা আবার ভালোবাসা ফিরে পাবে। পদ্মা যখন সেই শ্মশান ঘাটে পৌঁছয়, তখন বিকেল গড়িয়ে সন্ধে। শিয়াল ডাকছে, আকাশের মুখ বেশ ভার, বৃষ্টি বোধহয় আজকে হবেই। পদ্মা প্রায় ঘামে ভিজে। এতক্ষণে পেটের বাচ্চাটা নড়াচড়া করে উঠল। কিছুক্ষণ ধরে সে যেন মায়ের পেটের মধ্যেই সিঁটকি মেরেছিল। মাঝে মধ্যেই পেটের ভেতরটায় কেমন একটা অসহ্য যন্ত্রণা হয়, কষ্ট হয় পদ্মার। তবুও আমার পোলা ঘুমায়, আমার পোলা ভালো, এই বলে অনাগত সেই শিশুকে আদর করে পদ্মা। আমি এইখানে এক বাবার খোঁজে আইছি, কেউ আমারে কইতে পারবা? সদ্য শ্মশানে পোড়ানোর জন্যে মরা নিয়ে উপস্থিত হয়েছে একদল। তার মধ্যে বিধবা একটি বউও রয়েছে। সে বেশ তারও স্বরে চিৎকার করে কান্না করছে। কার সামনে কি জিজ্ঞেস করতে হয়, পদ্মা সেই সব জ্ঞান বুদ্ধি হারিয়েছে। ওই কারণেই বোধহয় এমন জিজ্ঞাসা। স্ত্রীলোকটি মুখ বাঁকিয়ে বলল, যা এখান থেকে যা, আমার বর মরছে, আর এ কিনা আমার সোহাগ করতে আইছে। পদ্মা থতমত খেয়ে যায়। ওখানেই দাঁড়িয়ে থাকা বয়স্ক এক জনৈক ব্যক্তি বলে ওঠেন, কাকে খুঁজছো মা? এইখানে নাকি একজন বাবা থাকেন, তাবিজ কবর দেন ওই ছেলে হওয়ানোর লোককে। লোকটি হাসবেন না কাঁদবেন বুঝতে পারেন না, বলেন, ছেলে হওয়ার জন্য তাবিজ? বড় অদ্ভুত ব্যাপার। দেখো আশেপাশে। আকাশটা গর্জন করে ওঠে। উপস্থিত প্রত্যেকটা মানুষ হাউ হাউ করে কাঁদছে। ওদিকে ডোম তার কাজ করছে। এত সব দৃশ্য চোখের সামনে দেখে পদ্মার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে ভয়ে। হ্যাঁ, মরা পোড়ানোর কথাটা সে জানতো, কিন্তু এমন বিভৎসতা সে চোখে দেখবে সেটা কস্মিন কালেও আশা করেনি। পেটের বাচ্চাটাও মায়ের সঙ্গে সঙ্গে যেন ভয়ের চোটে সিঁটকে দিয়ে আছে।
সেও নড়াচড়া ভুলে গিয়েছে। পদ্মা থ মেরে বসে থাকে বট গাছটার তলায়। অন্ধকার ধীরে ধীরে আরও বেশি গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। অন্যদিকে মরা পোড়ানো সারা বাড়ির সব লোক ফিরে যাচ্ছে একে একে, কিন্তু পদ্মা সে যেন কথা বলতে ভুলে গিয়েছে। নিজের ঠিক ঠিকানা হারিয়ে সে কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ খানিকক্ষণ পর এক পশলা বৃষ্টি হলো। পদ্মা তখনও বসে বটের ধারে পেটের ওপরে হাত বুলোচ্ছে আর ওই আটা ময়দাই খাবে কিনা ভাবছে। বাড়ি থেকে কত দূরে এসেছে বুঝতে পারছে না, সকালবেলাও ফিরতে পারবে কিনা সেও জানে না। আচমকাই পেটের মধ্যে একটা প্রচণ্ড জোরে লাথি, আর সঙ্গে সঙ্গে পদ্মার চিৎকার, মাইগো গেলাম আমি। পেটের ভেতরের বাচ্চাটা বোধহয় এবার বেরোনোর জন্যে হা পিত্তেশ করছে। সেও আর এই গরমে মাকে একাকী বসিয়ে রাখতে চাইছে না। প্রসব যন্ত্রণায় ছটফট করছে পদ্মা। তার গর্ভজল নিঃসারিত হয়েছে। এরপরে সেখান থেকে হলুদ জলের বদলে সাদা জল বেরোচ্ছে। এইবার রক্তের ধারা। গর্ভফুল বেরোনোর সঙ্গে সঙ্গেই ভূমিষ্ঠ হওয়া ছোট্ট শিশুটিকে দেখতে পেল পদ্মা, এবং এইবারও সব আশা নষ্ট করে দিয়ে এই শিশুটি জন্মালো তার লিঙ্গ নিয়ে। সে একটি স্ত্রীলিঙ্গ। মরলি না কেন? হ্যাঁ, জন্মায়া মরলি না কেন? তুই হইবি কইরাই আমারে এইখানে পাঠাইছে স্বয়ং সৃষ্টিকর্তা, যাতে তোর মুখ কেউ না দেখতে পারে। সর্বনাশী, তোর আজ আমি এইখানেই পুইতা দিয়া। খবরদার, অমন কাজ করবা না মা, অমন কাজ করবা না। পিছন থেকে এক সাধু বলে ওঠেন কথাটি, যে সাধুর খোঁজে এতক্ষণ ধরে পদ্মা এখানে বসে। বাবা, বাবা আমারে রক্ষা দেন। পদ্মার গর্ভফুল তখনও তার স্ত্রী অঙ্গে বেঁধে রয়েছে। টান মেরে বের করার কেউ নেই। অসহ্য যন্ত্রণা হচ্ছে। সন্তানটি তখনও নাড়ি থেকে কাঁটা পড়েনি। তার চক্ষু বেয়ে জল গড়াচ্ছে, আর ওষ্ঠধয় কেঁপে কেঁপে জোরে জোরে কান্না করে সে জানান দিচ্ছে পৃথিবীতে তার অপার্থিব উপস্থিতি। সেই সাধু বাবা বললেন, কত সুন্দর মাইয়া হয়েছে তোর পোড়ামুখী, আর তুই এটারে মারতে চাস, নদীর জলের কলুষিত করতে চাস। নদী কি কইছে তোরে জ্যান্ত সন্তান বিয়া দিতে? আমারে ক্ষমা দেন বাবা, এই মাইয়ারে নিয়ে আমি ঘরে ঢুকতে পারুম না। একেই জন্ম দিতে গিয়ে আমি শেষ। আমার পেটের ভেতরে যন্ত্রণা হয়, শরীরের ভেতরে জ্বালা হয়, তার উপরে পুরুষ মানুষের অত্যাচার নিত্য সহ্য করতে করতে আমারই মরণের জোগাড়। আর পারতাছি না, আর পারতাছি না। হয় আপনি কোনো জাদু বলে এরে মাইয়া থেকে পুরুষ করেন, না হলে ওরে মাইরা ফেলেন, ওরে মাইরা ফেলেন। আমি এমনিই যামু, গিয়া কমু বাচ্চা বিয়াইতে গিয়া দেখি আমার মরা বাচ্চা হইছে। চুপ কর পোড়ামুখী, বললেন সেই সাধু পুরুষ। আমি কইতাছি সব ঠিক হবে নে, সব ঠিক হবে নে বলে ব্যাগের থেকে একটা অদ্ভুত টাইপের জিনিস বের করলেন। একটা কালো রঙের কার, মাঝখানে ঝুলছে একটা বড় আকারের তাবিজ। বললেন, এইটা তোর মাইয়ার কোমরে আমি জড়ায় দিতাছি। কস্মিন কালেও কেউ যেন এটারে না খোলে, তোর মাইয়াও খুলবে না। সব সময় তোর মাইয়ার গোপন স্থান তুই দেখাশোনা করবি। তুই মা, তোর একমাত্র অধিকার আছে। তুই ওরে প্যান্ট পরায় দিবি, তুই ওরে পরিষ্কার করায় দিবি। ও নিজেও যেন কোনো দিন দেখে না ওর এই অঙ্গটা। যতদিন না দেখবে ততদিন তুই আর তোর বাচ্চা সবাই ভালো থাকবি। যখনই দেখবে তখনই বুঝবি তোর পরিবারের বিনাশ খুব শিগগিরই। কারণ এই মাইয়া যেমন তেমন মাইয়া নয়। এই মাইয়া হইল গিয়া জান্নাতের হুঁড়, যে কিনা তোরে অনেক সুখ দেবে, ওর বাপরে অনেক শান্তি দেবে, আরো অনেক কিছু। কথাটা শুনে পদ্মার চক্ষু বেয়ে জল গড়িয়ে আসে। বাবা বললেন, কান্তাছিস কেন? কোলে জড়ায় আনে ওই সেরা আঁচলটা দিয়া। গর্ভফুল ততক্ষণে ওই বাবার সাহায্যে বাইরে বের করে ভাসিয়ে দিয়েছে জলে পদ্মা। রক্ত থামানোর জন্য নিজের শাড়িটাই কেটে কোনো রকমে জড়িয়ে নিয়েছে তার গোপন স্থানে। বাচ্চাটা তখনও কান্না করছে। বুক থেকে দুধের ধারা বাচ্চার মুখে পুড়ে পরম প্রশ্রান্তিতে একটা নিঃশ্বাস ছাড়ে পদ্মা। বাবা ওর কোমরে পরিয়ে দিয়েছেন মস্ত বড় এক ধাগার সঙ্গে একটা বড় তাবিজ। বলে দিয়েছেন,
বলবি পোলা হইছে। কসমিন কালেও যেন এই ধাগা না খুলে, যদি খুলে তাহলে বুঝবি তোর পরিবার এইবারই শেষ। আচ্ছা, আমি কুলুম না, কিন্তু এই মাইয়া যখন বড় হবে তখন তখন কি হবে? সুনীল ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছে। গ্রামের মাটির গন্ধ, খোলা মাঠ, সবুজ ধানের ক্ষেত, এগুলো তার জীবনের একটা অঙ্গ। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরের প্রতিও আকর্ষণ বাড়ে, টান বাড়ে। সুনীলও বড় হচ্ছে। তার জন্মের পরে তার বাবার আয় উন্নতি 10 গুণ বেড়েছে। এখন লঞ্চ নিয়ে সে মাছ ধরতে যায়। শুধু তাই নয়, গোয়াল ভরা গরু, মোষ, ছাগল সব। এমনকি ঠাকুরদা ঠাকুমার চেহারারও বিস্তর পরিবর্তন হয়েছে। তারাও এখন অনেক বেশি সুখী। সকালবেলায় পদ্মা যখন ছেলে কোলে জড়িয়ে ঘরে ফিরেছিল, তখন দরজা দিয়ে হাঁ করে তাকিয়েছিল ওর দাদি এবং দাদু। দেখেই চিৎকার, ও গো, আমাগো মাইয়া আইছে, এই পোলাবি আইছে গো। প্রথমে পদ্মা যায় তার বাপের বাড়ি। সেইখানে কদিন কাটিয়ে সুস্থ হয়ে তারপর 5 মেয়েকে এবং 1 ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি পা রাখতেই স্বামী তাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে, বলে, আমার কথা রাখছিস তুই? তুই পোলাবি আইসিস, আয় আমার বুকে আয়, দে আমার মানিকরে দে, ওর একটু ভালো কইরা দেখি। কোলে নেওয়ার আছিলায় সেই মুহূর্তে রফিকুল ছেলের লিঙ্গ পরীক্ষা করতে যাবে এমন সময় পদ্মা, খবরদার ওই তাবিজ খুলবা না, ওই তাবিজ হইল গিয়া আমাগো পরিবারের অঙ্গ, বুঝছো? ওইটা যদি খোলো তাহলে সব শেষ। হ্যাঁ, তুই কি কইতাছিস? পোলা বিয়াইছিস, হ্যাঁ আমার রক্ত, আমার বংশ, আমি ওরে চক্ষু দিয়া দেখবো না? কেমন বাপ হইছো তুমি? ছেলের লিঙ্গ দেখতে চাও? লজ্জা করে না তোমার? পদ্মার মুখে এমন আপত্তিকর কণ্ঠ আর এমন চিৎকার সুলভ আচরণ কিছুতেই রফিকুল যেন মানতে পারে না। তার হাত দুটো উঠতে যাবে পদ্মার গায়ে, ঠিক এমন সময়, রফিকুল, তোমারে আমি এই শিক্ষা দিই নাই যে বউরে শুধু শুধু তুমি মারবা? ওর গায়ে হাত কেন দিতেছো? দেখছো আজ পর্যন্ত তোমার মার গায়ে আমারে হাত দিতে? শাশুড়ি মাও বললেন, থাক না, ও তো ঠিকই কইছে, তুই কেমন বাপ, ছেলের লিঙ্গ পরীক্ষা করিস? তারপর থেকে রফিকুল আর ছেলেকে ল্যাংটো করে দেখানোর সাহস দেখায়নি। ছেলের নাম দিয়েছে ভালোবেসে সে সুনীল, আর সেই নামেই ছেলে বড় হচ্ছে। পাঠশালাতে সে পড়াশোনা করে। তার সবকটা বোনের মধ্যে বড় বোনের বিয়ে ঠিক হয়েছে। নিতান্তই বড় বোনের বয়স এখন 16 বছর, তবুও লজ্জায় টুকটুকে রাঙা হয়ে বসে রয়েছে সেই মেয়েটি তার বরের আশায়। ওদিকে ছোট ছেলে সুনীল, সে পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্ষেত খামারির কাজকর্মও করে, গরু চড়ায়। একদিন দুপুরে পাশের গ্রামে সে গরু চড়াতে গেছে। চড়াতে চড়াতে হঠাৎ করে সে কোথায় যেন ওই শ্মশান ঘাটের বট গাছের তলায় গিয়ে উপস্থিত হয়। বট গাছটার মধ্যে অসংখ্য ঝুড়ি নেমেছে। তার আসল ডাল যে কোথায় এটা বুঝে ওঠা খুবই দুষ্কর। কোনো নতুন বিষয় কৌতূহল দেখানো সুনীলের বরাবরের নেশা। এই তো কিছুদিন আগেও শরীরে কিছু একটা হয়েছিল, তবে সেটা মাকে সে বলতে পারেনি। তার পুরুষ সত্তা রক্তে ভেসে যাচ্ছিল। কেন? সে তো পুরুষ মানুষ। মাকে না বলা সত্ত্বেও সে যেন সব টের পায়। এখনও এত বড় হওয়া সত্ত্বেও ছেলেকে নিজের হাতে স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়, ছেলের অন্তর্বাস পরিবর্তন করে, আর সব সময় কেমন একটা ভয়ের মধ্যেই মা বসবাস করে। মা, আমার ওইখান থেকে রক্ত বের হয়। হ্যাঁ, কাউরে কইছিস? না মা, আয় আমার লগে আয়। মা সবে পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরছিল। এমন কথা শুনে মা সুনীলকে আঁচল দিয়ে বুকের মাঝখানে ঢেকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর ন্যাকড়ার পুটুলি থেকে একটা পরিষ্কার ন্যাকড়া বার করে কোমরের কারের সাথে জড়িয়ে সেটা পরিয়ে দেওয়ার সাথে সাথেই বলে, যখন রক্তে বৈশাখ যাবে তখন আমারই কইবি, আবার পাল্টায়া দিমু। ও মা, এটা আমার কি হয়েছে? এইটা হইল গিয়া শক্তি, শরীরের শক্তি তৈরি হইতাছে, বুঝলি? সুনীল ঘাড় নেড়ে হ্যাঁ বলে। মা, আমার কণ্ঠস্বর বুঝি মাইয়াগো মানুষের মতো? কে কইছে বাপ এই কথা তোরে? আমাগো পাঠশালায় ওই যে পাঠ করে রেবেকা, ও কইছে।
কইছে আমার কথাবার্তা চাল চলন সব নাকি মাইয়া মানুষের মতো, এমনকি বলে সুনীল নিজের বুকের দিকে দেখায়। অন্যান্য আর 5টা ছেলের মতো সে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরতে পারে না। ছোট থেকেই তাকে হাতা ঢাকা জামা পরায় পদ্মা। যদিও এই নিয়ে শ্বশুরবাড়িতে প্রথম আপত্তি করেছিল, তবে সেই আপত্তি বেশি দিন ধোপে টেকেনি। কারণ ছেলে হওয়ার পর পদ্মা নিজের ওজনটা, নিজের ভারটা সবাইকে বুঝিয়ে ছেড়েছে। তাই এই সংসারের কর্ত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পদ্মাকে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল। আমি কালকেই গিয়া কথা কমু রেবেকার মার সাথে, ঠিক আছে? ঠিক পরের দিন পদ্মা রেবেকাকে শাসন করে দিয়েছিল, বলেছিল সকলে কি সমান হয় নাকি? আমার পোলাখানা এমন হয়েছে, তাতে তোর আপত্তি কিসের মাইয়া? শোনো, সাবধান হইয়া যাও, আলে কিন্তু পঞ্চায়েতে গিয়া তোমার নামে নালিশ ঠুকুম। সেই থেকে রেবেকা পেয়ে গিয়েছে চরম ভয়। সে সুনীলের ধারে কাছে পর্যন্ত ঘেঁষে না। আজকে হঠাৎ বট গাছের তলায় বসে পড়ে সুনীল। শ্মশান ঘাটে তার প্রথম আসা। কিছুদিন আগেই মা সাবান দিয়ে তাকে চান করিয়ে দিয়েছে। প্রত্যেক মাসে যখনই রক্তক্ষরণ হয় তার ঠিক 7 দিনের মাথায় মা তাকে পরিষ্কার করে ধুয়ে নাইয়ে দেয়। মাথার চুল কখনো বড় করতে দেয় না, কাঁধ পর্যন্ত আনার পরই চুলগুলোকে ছেটে দেয়। অথচ ওর চুলগুলো পাড়ার অন্যান্য ছেলেপেলেদের থেকে তত্তরিয়ে প্রয়োজনের তুলনায় অত্যাধিক পরিমাণে বাড়ে। মাটি খুঁড়ে কি একটা যেন খোঁজার চেষ্টা করছিল সুনীল। হাতে তার একটা মস্ত বড় পাটের কাঠি, পাশেই তার গরু ঘাস খাচ্ছে এবং খেতে খেতে মাঝে মাঝে ডাকছে, সাড়া দিচ্ছে সুনীল। পাট কাঠিটা দিয়ে মাটি খুঁড়োতে একটা ছোট্ট গর্তের আবিষ্কার করে সে, যেটা বট গাছের খুব সংলগ্ন, এবং সেই ছোট্ট গর্তটা থেকে একটা টিনের বাক্স বের করে। বহু পুরনো একটা টিনের বাক্স। সুনীলের ভীষণ আগ্রহ হয়, তার ইচ্ছে হয় এটা বাড়ি গিয়ে সবাইকে দেখাতে। সবাই বেশ অবাক হয়ে যাবে, বলবে যে এটা কি এমন জিনিস। আর সব থেকে বেশি তো খুশি হবে মা যে সবসময় ওকে নিয়ে কেন এত ভয় থাকে। সুনীল মাকে খুব ভালোবাসে। গরু চড়িয়ে বাড়ি ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। মা বসে রয়েছে উঠোনের ওপরে। কদিন পরই বড় বোনটার বিয়ের অনুষ্ঠান। বাড়িটা বেশ সাজো রব। জন্মের পর থেকেই সুনীল কোনোদিন ভাতের অভাব বুঝতে পারেনি, কারণ ও আসার পর থেকেই তো সংসারে লক্ষ্মী একেবারে চিরস্থায়ী হয়েছে। এত দেরি করলি কেন? আমার তোর লাগে চিন্তা হয় না? হ্যাঁ, এতক্ষণ কইরা কেউ বাইরে থাকে বুঝি? বেটা ছেলে মানুষ নিয়ে তোমরা তো আদিক্যতা কিসের পদ্মা, আমি তো বুঝন পাই না, বলে রফিকুল। আমার পোলা যদি রাত কইরাও বাড়ি ফেরে কোনো চিন্তা আছে কি? ওই চিন্তা আছে মায়া মানুষ কুলারে দিয়া। সবগুলাই তো একখানা ফুটা নিয়া। চুপ করবা তুমি, বলে চুপ করিয়ে দেয় পদ্মা তার স্বামীকে। ও কি হাতে ওইটা কি রে? দেখতে চায় সে। ভয়ের চোটে সুনীল হাত লোকায় তার প্যান্টের আড়ালে। আমারে দেখা। ভয় পাচ্ছিল সুনীল, কিন্তু মায়ের ধমক ধমকায় দেখাতেই পদ্মার চোখ দুটো স্থির হয়ে যায়। কোথায় পাইলি তুই? বল, কোথায় পাইলি বল। বারবার জিজ্ঞেস করার পর সুনীল কাঁপা ঠোঁটে বলে, ওই বট গাছের নিচে, শ্মশান ঘাটে। তুই এখানে কেন গেছিলি? হ্যাঁ? এক হাত তুলে একটা চড় মেরে দেয় সে তার ছেলের গালে। পরক্ষণে জড়িয়ে ধরে কান্না করে, বলে, তুই কেন বুঝিস না? তোরে আমি সব সময় আগলায় রাখি, কেন বুঝিস না? ক আমার বাপ, তুই কেন বুঝিস না? ছেলেকে সুন্দর করে হাত মুখ ধুয়ে দিয়ে পদ্মা নিজের ঘরে নিয়ে যায়। সুনীলকে জন্ম দেওয়ার পরই পদ্মার সঙ্গে তার স্বামীর শারীরিক সম্পর্ক প্রায় বন্ধ হয়ে গিয়েছে। পদ্মার ভয় হয় বারবার ওই লোকটির কাছে যেতে। সে তো বছর বিয়ানে, বলা যায় না। আবার আদর করে দুটো কথাবার্তা বলে, আবার একখানা পোলার ইচ্ছে কামনা করে হয়তো আবার। কিন্তু পদ্মা জানে, যতবারই তুমি এই মাটিতে বীজ বপন করার চেষ্টা করো না কেন, বীজ এতটাই শস্য শ্যামলা হবে যে সবসময় ওইখানে জান্নাতের হুঁড়ি আসবে, কোনো ছেলে নয়। এবার আমারে দেখা। সবাইকে একটা ঘরের মধ্যে রেখে, মানে যেখানে নতুন টিভি এসেছে সেখানেই রয়েছে রফিকুল, তার বাবা মা এবং তার মেয়েগুলো। বড় মেয়েটা রান্নাঘরে টুকটাক কাজকর্ম করছে,
মেজো মেয়েটা টিভি দেখছে, সেজো মেয়েটা সেলাই করছে, আর ছোট মেয়েটা বসে বসে ঠাকুরদার পা টিপে দিচ্ছে। বয়স হয়েছে তো। আর অন্যদিকে পদ্মা তার ছেলে সুনীলকে নিয়ে চুপচাপ তার ঘরে খিল দিয়ে বলে, দেখা আমারে দেখা দিহি। এইবার টিনের বাক্সটা বের করে দেখায় তাকে সুনীল। মা, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে তাবিজ আছে, দেখবি? টিনের বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই সুন্দর একটা তাবিজ বেরোয়। বলে, ও মা, এই তাবিজ তো তোরও আছে না? এইখানেও আছে। এই তাবিজটা সেই মায়ের জন্যে যেই মা তার সন্তানরে চিরদিনের জন্যে হারানোর লগে। বলেই পদ্মার চক্ষু জলে ভেসে যায়। মা, কান্তাছো কেন? কও, কান্তাছো কেন? কিছু না মা, কিছু না। এই প্রথম পদ্মা তার ছেলেকে মা বলে সম্বোধন করে। মা, আমার মা কইলা কেন? আমি তো হইলাম গিয়া তোমার তোমার পোলা। ওইখানে একটা আয়নাও রয়েছে সেই টিনের বাক্সে। চোখের জল নিয়ে পদ্মা বলে, এই আয়নাখানা দেখতেছিস? এই আয়নাখানা হইল গিয়া আমাগো দেহের প্রতিচ্ছবি। মানুষের পরনে পোশাক থাকলেও এই আয়না কখনো মিথ্যা কয় না। এই আয়নার সামনে দাঁড়াইলেই তুই বুঝতে পারবি তুই আসলে কি। কেন তোরে এরম কইরা রাখি? সুনীলের ভয় হয়। সে বলে, আমার ভয় লাগতেছে মা, তুমি আমারে কি কইতাছো? আমি কিচ্ছু বুঝতে পারতাছি না, একটু খোলসা কইরা কও। কইতাছি। ওর মা ছোট্ট আয়নাটির সামনে দাঁড়ায় এবং দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আয়না থেকে আলো প্রতিফলিত হয়ে দেয়ালের মধ্যে তার রিফ্লেকশন পড়ে। সেইখানে সুনীল দেখতে পায় একটি নারীর প্রতিবিম্ব, তার শরীরের প্রতিবিম্ব, যেখানে কোনো প্রত্যঙ্গ তার ঢাকা নেই। আয়নার সামনে যেন উন্মুক্ত পৃথিবীর দ্বারে তার শরীরটি মুক্তভাবে খোলা, কোনো বাধা সেখানে আটকা হয়ে থাকতে পারেনি। অবাক চোখে তাকিয়ে সুনীল বলে, মা, তোমার দেহটা দেখি আমার মতো, তার মানে আমি বুঝি? চুপ কর, কথা কাউরে কইবি না। এই আয়না হইল গিয়া মানুষের সত্যিকারের প্রতিচ্ছবি। তোর জন্মের পরে যখন আমি দেখছি আমি পোলা বিয়াই নাই, মাইয়া বিয়াইছি, তখন থেকেই আমি তোরে এই বাড়িতে আনতে চাই নাই। তোর বাবার ভয়, তোর ঠাকুরদা ঠাকুমার ভয়, ওরা হক করলে পোলা চাইছিল। এই কারণেই তো তোর আগে তো 4খানা দিদি, বুঝছিস? আর 1খানা হয়েছিল, মইরা গেছে কলেরায়। মা, তুই এগুলো কি কইতাছ? আমি ঠিকই কইতাছি বাপ, এবার তুই দাঁড়া। আয়নার সামনে দাঁড়ায় সুনীল এবং দেয়ালে প্রতিফলিত ছবিতে নিজেকে দেখে অবাক। এ তো তার মায়েরই রূপ, সম্পূর্ণ শরীরে যা কিছু একেবারে তার মায়ের মতো। এক রাশ আনন্দ আর এক রাশ উত্তেজনা আর ভয়ে থরথর করে সুনীল কাঁপতে থাকে। মা, এই কথা যদি কখনো কেউ জানতে পারে তখন? কেউ জানতে পারবে না, আমি তো কইতাছি, কেউ জানতে পারবে না। তুই এমনই থাকবি বাপ, নালে এরা যা পাষণ্ড, এরা আমারে মাইরা ফেলবে। না না মা, আমার জন্যে তোমারে মরতে হবে। আমি এটা মানতে পারুম না, কিছুতেই মানতে পারুম না। তাহলে আমারে কথা দে, তুই এই কথা কাউরে কবি না, কথা দে। স্পর্শ করে সুনীল তার মায়ের শরীর, বলে, আমি কথা দিতেছি, জন্ম আমি এই কথা হক্করের লগে লুকায় রাখুম। আর এই বাক্সখানাও পুইত্তা রাখ। মাটির ঘর, সেইখানে সামান্য কুড়ুল দিয়ে খুঁড়ে ওই ছোট্ট টিনের বাক্সটাকে চিরদিনের জন্যে ওরা পুঁতে দেয় মাটিতে। এরপরে দিন যায়, মাস যায়, বছর যায়, একটু একটু করে বাড়ির প্রত্যেকটা মেয়ের বিয়ে হতে শুরু করে। সুনীলও বড় হচ্ছে। ঈশ্বরের কৃপায় তার কর্মঠ শরীরটা ধীরে ধীরে যেন পুরুষালিতেই পরিণত হয়েছে, অথচ সে জানে সে পুরুষ নয়, সে নারী। পদ্মার শরীরটাও এখন বেশ দুর্বল। ডাক্তার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে। মারণ রোগে আক্রান্ত পদ্মা, আর আক্রান্ত রফিকুলও। তবে মৃত্যুর আগে সে তার ছেলের বিয়ে দেখে যেতে চায়। আর এইখানেই হয়েছে যত বিপত্তি। মরণ, এখানে এসে বসে আসো? কখন থেকে তোলায় তোমারে খুঁজতাছি। কেন আমারে খুঁজিস কেন? যতই ভার কইরা কথা কও না কেন,
তোমার গলাখানা যে আমার মতোই মাইয়ালি আমি জানি। দেখ রেবেকা, এক থাবড়া দিয়া না সব কটা দাঁত ফেলাই দিমুনে এ কয়া দিলাম। মাইয়া মানুষ? কে মাইয়া মানুষ? আমার দেখা তোর মনে হয়? রেবেকা ভালো করে নিরীক্ষণ করে সুনীলকে, বলে ছোটবেলা থেকেই তোমার পেছনে লাগছি। তোমার মা আমারে যা বকা দিছে তারপর থেকে কি জানি কি হয়েছে, তোমার না দেখলে আমার একদম ভাল লাগে না। আমি তোমারে ভালোবাসি, ওসব ভালোবাসা আমার লাগে হবে না, বলে সুনীল। যা এখান থেকে যা। বারবার সে রেবেকাকে তাড়িয়ে দেয়, কিন্তু রেবেকা অবুঝ মেয়েটা সুনীলের কাছে বারবার ধরা দিতে আসে। এই তো কিছুদিন আগেও ঝড় বৃষ্টির এক রাতে দুইজনেই খেতে কাজ করতে করতে আটকা পড়ে গিয়েছিল। সুনীলের পরনের জামা তখন ভিজে গিয়েছে। কখন ঘরে এসে সে তার জামা পরিবর্তন করবে, কারণ তার দেহের ভেতরে লুকিয়ে থাকা বক্ষ জোড়া এখন বৃষ্টিতে ভিজে গিয়ে বাঁধ ভেঙে উপচে পড়বে তার রসকলির ভাণ্ডার নিয়ে। সে খুব ভালো করেই জানে ভেতরে অন্তর্বাসের ওপরেও মা শক্ত করে আটকে দিয়েছে, যাতে কিছুতেই ওই সুন্দর বক্ষ যুগল স্ফীত প্রায় হয়ে বাইরে না বেরিয়ে আসতে পারে, তার মাধুর্যতা যেন কেউ দেখতে না পায়। অথচ এই রেবেকা, এই পাগলিটা কিভাবে আঠার মতো লেগে রয়েছে। তোরা বললাম না ঘরকে যা, তুই এখানে বসে আছিস কেন? তুমি ভিজা গেছো, চলো তোমারে ছাতা নিয়ে পৌঁছায়া দি। ছাতা নিয়ে পৌঁছে দেবার অছিলায় সুনীলের হাতটা শক্ত করে ধরে রেবেকা, ওর বাহু ডোরে নিজের ঘাড় কাত করে দিয়েছে এবং এক হাতে ছাতা ধরে রেখেছে। বলে, তুমি কি বোঝো না, ছোট্টবেলা থেকে তোমার আমি কত ভালোবাসি। শোন রেবেকা, ওসব ভালোবাসা দিয়ে আমার কোনো কাম নাই। মাথার ওপরে আমার সংসারের অনেক বড় চাপ। মাইয়াটা অসুখে ভুগতাছে। মাইয়া? কার মাইয়া? বড় বোনের মাইয়াটা। আর আমার মা খানা, সেও তো। বাপ খানাও? আমার বাপ কইছে তোমার বাপের শেষ ইচ্ছা তোমার সাধে দেখা যাবে। আমি তো রাজি আছি, আর তোমার আপত্তি কিসের? এরপরে শত আপত্তি সত্ত্বেও আর আটকা রাখা গেল না পুরো বিষয়টা। সুনীলের বাবার কাছে বিয়ের জন্যে প্রস্তাব নিয়ে আসে রেবেকার বাবা। রেবেকা খুব সুন্দরী, তার উপরে শিক্ষিতা। গ্রামের ডাকসাইটে সুন্দরীদের মধ্যে রেবেকার নাম সবার প্রথমে আসে। তাহলে নিজের ছেলের জন্য উপযুক্ত এমন মেয়ে যখন গ্রামেই রয়েছে, তখন আর 5 গ্রামে খোঁজ কেন? তাছাড়া তাড়াতাড়ি বিয়ে দিতে পারলেই তো বাঁচোয়া। আমি রাজি। আমার পোলা হইল গিয়ে আমার একমাত্র আদরের ধন। ও যদি রাজি থাকে তো এমন কি কথা কন মিয়া? আমরা বাপ মায়া মিলা ঠিক করবো নাকি ওরা মিলা ঠিক করবে? ব্যাস। এরপরে সুনীলকে আর জানানোর প্রয়োজন হয়নি। সকলের অজান্তেই যেদিন ওর বিয়ে ঠিক হয় সেই দিন জানতে পারে সুনীল। মাকে গিয়ে বলে, ও মা, এটা কি ঠিক হইতেছে? আর কেউ না জানুক, তুমি তো জানো মা, আমি যে তোমার মাইয়া, আমি যে তোমার পোলা না। জানি বাপ, তুই আমার নারী সেরা ধন। আমি তোরে কিছুতেই হারাতে পারুম না। তাতে যা হবে সব দেখা যাবে নে। ধুমধাম করে বিয়ে হয়ে যায় দুইজনের। রীতিমতো পাড়া শুদ্ধ লোককে খাওয়ানো হয়। সুনীলের ভীষণ ভয় করছে। সে কি আবেদন নিয়ে যাবে তার স্ত্রীর কাছে? সে নিজেও তো একটি স্ত্রী, আর স্ত্রীতে কি আর স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা সম্ভব? বাসর রাতে আত্মীয় স্বজনদের ভিড় ঠেলে যখন বড় ননদ এসে বলল, অনেক হয়েছে, এবার হরদিহি আমার ভাইটারে বোটোর লগে একটু গল্প করতে দাও। সকাল থেকে তোমরা ঘিরা বৈশা আসো, দুইটা মানুষ একটু গল্প করার সময় পায় নাই, যাও দিহি। বড় দিদি সকলকে তাড়াতেই সকলেই ঝেড়ে দৌড় মারে। বলে, নে ভাই, তোর সুন্দরী বউরে। মাগো, রেবেকা তোরে কত ভালোবাসে নে, বাবা মার কাছে কত বকাঝাড় খাইয়াও তোরে ছাড়তে পারলো না। দরজাটা বন্ধ করে দিয়া যায়। দিদি সুনীল আর আটকাতে পারে না। দরজা বন্ধ করে দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় তার বড়দি। আমার কাছে এটা তো শরম কেন? হ্যাঁ, বলে রেবেকা। সুনীল থরথর করে কাঁপছে। পরনের পাঞ্জাবির সামনের দিকের হুকগুলো সে শক্ত করে ধরে রেখেছে। মরণ যাই, এমন ভাতার দেখছি তোমার মতো দেখি নাই। কই, তোমার বউ কি 12 ভাতারি নাকি? হ্যাঁ, তোমারই তো ভালোবাসছি সেই ছোট্টবেলা ঠিক। আজ আমাগো বাসর, তুমি আমারে ভালোবাসবা না? শোনো, আমার কিন্তু একখানা মাইয়া লাগবে, পোলা না।
সুনীলের বুকের ভেতরটা খচ করে ওঠে। কেন পোলা কেন লাগবে না? মাইয়া কেন? কারণ আমার মাইয়া ভাল লাগে। আমি মাইয়ারে সাজামু, চুড়ি পরামু, কানের পরামু, সুন্দর সুন্দর জামা পরামু। তোমার ভাল লাগে না? এইবার একটু সুনীল হালকা হয়, বোঝে এই মেয়ে হয়তো বোঝালে বুঝবে। আমারও তো মাইয়া ভাল লাগে। হো, ওই জন্য বুঝি তুমি আমার থেকে দূরে দূরে থাকতাছিলা। কইতাছি রেবেকা, একখানা সত্যি কথা তোমারে কন যাই। আজ কোনো সত্যি কথা না, আজ আমারে ভালোবাসো, খুব ভালোবাসো। রেবেকার চোখের দিকে তাকায় সুনীল। কি করবে, হাসবে না কাঁদবে? ঠিক এমন সময়, বাপ দরজাটা একটু খুল দেখি। ও বাপ, মা ডাকতাছে। হ, মা ডাকতাছে। শরীর টরীর খারাপ কইল নাকি? তাড়াতাড়ি করে উঠে পড়ে রেবেকা, দরজা খুলে বলে, আমি কিছু কইবা? হ, কইতাছি এই দুধটুকু তো নাও নাই মা, এই দুধটুকু অবশ্যই দুইজনে মিলা ভাগ কইরা খাবা, ঠিক আছে? হ্যাঁ আমি। শোনো, আজ থেকে আমার সুনীলের সব দায় দায়িত্ব কিন্তু তোমার, বুঝছো? হেসে ফেলে রেবেকা, ঘাড় নেড়ে বলে, আজ থেকে শুধু আপনার বলার কেন, আপনার পরিবারের সকলের দায়িত্বখানা আমার। দেখবেন মা, আমি সব কেমন সুন্দর কইরা পালন করি। বুকের ভেতরটা ভয়ে মোচড় দিয়ে ওঠে পদ্মার। মনে মনে ভাবে, হায় রে মাইয়া মানুষ, তুই আমার মাইয়ারে বিয়া করলি, অথচ আজকে রাতে তোরে সোহাগ করব আমার পোলা না, অন্য কোনো মানুষ। নালে আমার আমার পোলাখানা যে মাইয়া সকলে যে জানতে পারবে। তোর মুখ বন্ধের লগনে তোর পেট ভারী করতে হবে। ওইটার জন্যে আমার যা করণ যায় তাই আমি করুম। হ্যাঁ মা, এখন ঘরে যাও দেখি। ঘরে চলে আসে রেবেকা, হাতে দুধের গ্লাস। সুনীল বসে আছে খাটের ওপরে। মা তাকে আগেই শিখিয়ে দিয়েছে, শোন, আমি তোর বউয়ের হাত দিয়া 1 গ্লাস গরম দুধ পাঠামো। ও তো ওষুধ মেশানো আছে, ভুললেও কিন্তু খাবি না। ওরে আগে খাওয়াবি সোহাগ কইরা, কইবি তুমি খাও, তুমি না খাইলে আমি খামো না। ওর খাওয়া যেই হবে নে, সঙ্গে সঙ্গে তোর পাশে আমি একখানা ফুলের দানি রাখছি, ওর মধ্যে ফেলায় দিবি। ও যাতে দেখতে না পায়, ওরে এমন কইরা কাজ করবি। সুনীল বলে, ও মা আমি পারুম না, আমি ধরা পড়া যাবো। চুপ কর, এতদিন ধরে ধরা পড়ছিস? আজ কত বছর বয়স হয়ে গেছে তোর? মাঠে ঘাটে গিয়া কাজ করিস, কেউ টের পায়? মাসিক অবস্থাতেও করিস, কেউ বোঝে না? বোঝে না, তাহলে কেন বুঝবে? শোন, তুই হইলা গিয়া এখনো পুরুষ মানুষ, তুই মাইয়া মানুষ না। সুতরাং পুরুষ মানুষের মতো কম যা, কাজ কর, বুঝলি? ঘাড় নাড়ে সুনীল, বাধ্য মেয়ের মতো। এই নাও, এই দুধটা খায় নাও দেখি। দুধ আবার আমার ভালো লাগে না। এক কাজ করো, তুমি আগে খেয়ে তোমার মিষ্টি ঠোঁটের সোয়াখানা একটু লাগাই দাও দেখি, তারপর আমার ভাল লাগে কিনা। ধ্যার, আমার লজ্জা লাগে না, বলে রেবেকা। সুনীল নিজের হাতে দুধের গ্লাসটা নিয়ে প্রায় অর্ধেকের বেশি খাইয়ে দেয় তার স্ত্রীকে। ও কি মরণ যাই, আমার এই খাওয়াই দিলা, তুমি খাবা কি? তুমি খাইছো, এরপরে তোমার ঠিক খাই না হয় আমি। একটুখানি চোখ বুঝতেই রেবেকা লজ্জায় বাকি দুধটুকু পাশের টপটার মধ্যে ফেলে দেয় সুনীল। কিছুক্ষণ পরে রেবেকা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান বলতে তার জ্ঞান রয়েছে, কিন্তু তার হাত পা নাড়ানোর ক্ষমতা নেই। সে মূর্ছনার মধ্যে গেছে। আর তার মধ্যেই রেবেকা বুঝতে পারছে ধীরে ধীরে তার শরীর থেকে একটি একটি করে আবরণ খসে যাচ্ছে। তার চোখের সামনে অস্পষ্ট দৃষ্টিতে সে দেখতে পাচ্ছে তার স্বামী সুনীলকে পাজামা পাঞ্জাবি খুলতে। রেবেকা হাসে, কিন্তু কিছু বলতে পারে না। তার স্ত্রী অঙ্গ তাকে জানান দেয় সে নারী হওয়ার পূর্ণতা অর্জন করছে। তার নারীত্ব, তার স্বামীর অধিকার, তার স্ত্রীর অধিকার সবটা সে পাচ্ছে এই মুহূর্তে। ভালো লাগার আবেশে চোখ দুটো বন্ধ হয়ে আসে রেবেকার। আর প্রথম পুরুষালী ছোঁয়ার স্পর্শে তার সতীত্বের কাঁটায় রক্তের ফোঁটা পড়ে জানান দেয় তার সতীচ্ছেদ ঘটল। দীর্ঘ 10 মাস 10 দিন পর বাড়িতে প্রসব যন্ত্রণায় ছটফট করে রেবেকা। এই কদিন সুনীল তার কাছে যায়নি। প্রথম দিন রাতের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেবেকা দেখে সুনীল বিছানায় নেই, অথচ সাদা ফুলের চাদরে রক্তের ছিটে।
লজ্জায় রেবেকা বিছানা থেকে উঠতে পারছিল না। সবার আগে বড় ননদ আসে, আর আসে বড় দাদি। এসে ওনারা রেবেকাকে ওই অবস্থায় দেখে অনেক আশীর্বাদ করে, কিন্তু মাস আনতেই রেবেকার বমি শুরু হয়। সুনীল স্ত্রীকে রেখেই চলে গিয়েছে শহরে কাজ করতে তো না, সুনীলকে সরিয়ে দিয়েছে পদ্মা তার অন্য কোনো বন্ধুর বাড়ি। যেই বন্ধু সুনীলের সবটা জানে ওর আসল সত্যটা। তুই যে এখানে চলে আইলি, কেউ যদি জানতে পারে? কেউ জানতে পারবে না। মা তোর লগে একখানা চিঠি দিছে। চিঠির মধ্যে স্পষ্ট করে লেখা রয়েছে, রাঘব বাপ, তুমি সবটাই জানো। পড়াশোনা করতে করতে তুমি একদিন আবিষ্কার করছিলা সুনীল যে মাইয়া মানুষ, ওর রক্ত দেখা। তাই কইতাছি বাবা, তুমি ওর একটু দেখা রাখো। ওরে আর গ্রামে পাঠানোর দরকার নাই। ওর বিয়া শাদী হয়েছে, ওর বউ পোয়াতি হইব কয়েক মাসের মধ্যে। একখানা বাচ্চা বিয়াইতে পারলেই মাইয়া মানুষ সারা জীবন কাটায়া দেবে নে। আমার মাইয়া খানারে তুমি দেখো, ওরে তুমি বিয়া কইরো, নতুন জীবন দিও ওরে, আর ওর গর্ভে জন্ম দিও তোমার বীজ। আমি দুধ থেকে তোমাকে আশীর্বাদ করব। রাঘব ছোটবেলা থেকেই চিনত সুনীল ওরফে নীলাকে। যখন সে স্কুলে পড়তো তখনই তার ওই মাসিকের রক্ত প্যান্টের মধ্যে লেগে যাওয়া দাগ প্রথম জানান দিয়েছিল রাঘব পদ্মাবতীকে। বলেছিল, আপনি মিথ্যা কথা কেন কইতেছেন কাকিমা? ও তো আমাকে মতো পোলা মানুষ না, ও তো মাসিক হয়। এয়া যদি কেউ জানতে পারে? তখন থেকেই পদ্মা, সুনীল আর এই রাঘব তিনজনের মধ্যেই বিষয়টা রয়েছে। সুনীলের জন্মবৃত্তান্ত শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল রাঘব, কারণ সে ছিল তার থেকে বয়সে অনেকটাই বড়। বুঝলাম, তাহলে এবার সুনীলা সুন্দরী, তোমার এখন আমার বিয়া করতে হইবে। যাও, আমারে কে বিয়া করবে? আমি হইলাম গিয়া পুরুষ মানুষ, তার উপরে গ্রামে আমার স্ত্রী রয়েছে, সে আবার পোয়াতি। এবার তোমার পোয়াতি হওয়ার পালা, মাইয়া মানুষ কোথাকার। এই প্রথম রাঘবকে জড়িয়ে ধরে পরম প্রশ্রান্তি পায় সুনীলা। সে বলে, হ্যাঁ গো, পুরুষ মানুষের ছোঁয়া কেমন লাগে। সারা জীবন তো নিজেরে পুরুষ মানুষই করলাম, মায়া মানুষ আর করতে পারুম না। এখন বাবা মা সকলের থেকে দূরে আইসা তোমার লগে সংসার করতে আইসি, তুমি আমার আবার তাড়া দিবা না তো? রাঘব বলে, এই ছোট্টবেলা থেকে তোমারে ভালোবাসি, তোমারে কি সারানোর লগে? 10 মাস পর রেবেকার প্রচণ্ড প্রসব যন্ত্রণার সঙ্গে সে জন্ম দিয়েছে একটি কন্যা সন্তানের আর একটি পুরুষ সন্তানের। দুটোই যমজ। বাড়িতে বিরাট হাসির রোল। সুনীলকে ফোন করা হয়, সে ভিডিও কলে কথা বলে, কিন্তু সে একটি কথাই বলে, শোন রেবেকা, আমার বাচ্চাগুলারে ভালো করে মানুষ করো, আমি টাকা পাঠায় দিমু, তুমি কবে আইবা তোমার পোলা পানগুলারে দেখতে? আমার এখন আসনের সময় আছে নাকি? ওরা বড় হোক, ওদের বাপ দূর থেকে ওগুলোরে আশীর্বাদ করবানে। ভালো থাকো তুমি। কিছু বছর পরে ঠাকুরদা ঠাকুমা মারা যায় রফিকুলও। এখন পদ্মা, রেবেকা আর তার 2 নাতি নাতনিকে নিয়ে ভরা সংসারে থাকে। অন্যদিকে সুনীল বিয়ে করেছে রাঘবকে। সে কিন্তু গর্ভবতী হতে পারেনি। ডাক্তারি চিকিৎসায় অনেকবার তাকে দেখানো হয়েছে, কিন্তু ডাক্তার বারবারই একটি কথাই বলছে, না 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 রাঘব, দিস ইজ ইম্পসিবল। এটা কি করে সম্ভব? ও অ্যাকচুয়ালি মেয়েই নয়, ও ছেলে। অথচ ওর স্বাভাবিকভাবে মাসিক ক্রিয়া হতো, ওর শরীরের গঠন একটি নারীর মতো। অথচ দেখো, বাইরে থেকে যে লিঙ্গ জানান দিচ্ছে ও স্ত্রী, এদিকে ওর ভেতরে সেই লিঙ্গের উপস্থিতি অন্যরকমভাবে। মানে লাখের মধ্যে একজনের এমন হয়। ওর অপারেশন করতে হবে, সেখানে জরায়ু গর্ভাশয়কে জাগাতে হবে, না হলে সন্তান ধারণ সম্ভব কি করে? আর অপারেশন সেটাই বা আমরা করি কি করে বলো তো? কেন ডক্টর, এনি অসুবিধে? দেখুন, টাকা পয়সার কিন্তু কোনো প্রবলেম নেই, আমার বাবা মা কেউই নেই,
যথেষ্ট সম্পত্তি রেখে দুইজনে চলে গিয়েছে। ছোটবেলায় গ্রামে দাদু দিদার কাছে বড় হয়েছি, সেইখানেও আমার কোটি টাকার সম্পত্তি আছে, দেখার দায়িত্ব আমার। এখানে এসে এক মামির কাছে বড়, মামিও এখন আর বেঁচে নেই, সুতরাং টাকা পয়সার কথা নয় রাঘব, বিষয়টা হলো কবজ। কবজ? হ্যাঁ, তাবিজ। ওর দেহের ভেতরে এমন একটা তাবিজ আর একটা সরু কালো পদার্থ, অনেকটা ওই মাজার কারের মতো, ওর নিচের অংশটাকে এমন করে ঘিরে রেখেছে যেটা অস্ত্রোপচারের দ্বারা কিছুতেই সেই রক্ষা তাবিজকে ওর শরীর থেকে সরানো আমাদের পক্ষে সম্ভব না। দেখে মনে হচ্ছে গোপন অঙ্গের কালো কারে জড়ানো ওই তাবিজ জন্মের সঙ্গে সঙ্গেই ওর শরীরের সাথে চিরদিনের জন্যে ওকে পুরুষ করে দিয়ে গেছে। কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।